মাইলা, এটাকে ঠিক জায়গায় ফেলবে আর সাবধানে দেবে, কেউ যেন না দেখে। আপনি চিন্তা করবেন না, আমি সব বুঝে নেব। তাড়াতাড়ি দাও। কে এসেছে রে বাবা? কেউ নয় মা, ময়লা নিতে এসেছিল। আরে কে রে বাবা? ময়লা, আরে আসছি রে বাবা। কলিং বেলটা কি খারাপ করবে? আরে তুমি কে? ম্যাডাম, আমি না নতুন কাজের মেয়ে। ওই কি হয়েছে, সবিতা গ্রামে গেছে, তোর জায়গায় আমাকে এখানে রেখেছে। এই সেক্রেটারি না ইনফর্মও করে না, আর যাকে তাকে কাজে রেখে দেয়। কি ম্যাডাম, সকাল সকাল চেঁচামেচি করছেন? দাও, আমাকে আরো 10টা বাড়ি যেতে হবে। দাও, তাড়াতাড়ি দাও। আরে আরে, স্টাইল তো দেখো। জানো তুমি অফিস যাচ্ছ? যাও যাও, নোংরা দেবো না। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে না, এমনিতেই তোমার ময়লা থেকে দুর্গন্ধ আসছে। আচ্ছা, নোংরা একটু পারফিউম দিয়ে দেবো? আরে আমি মরে যাচ্ছি না এটা নেওয়ার জন্য। এমন ভাব করছো যেন ময়লা নয় সোনা চাইছি। 1 মিনিট, আপনি ঝগড়াটে মহিলা তো নন যে সারাক্ষণ সবার সাথে ঝগড়া করে বেড়ান? হ্যাঁ, আরে অনেক কিছু শুনেছি তোমার সম্পর্কে। হ্যাঁ, তাই মেয়ে, আমার মুখে মুখে কথা বলছিস তুই? হ্যাঁ, এত বড় সাহস তোর? কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কি হচ্ছে এসব? দেখুন না ম্যাডাম, আমি না নতুন কাজের মেয়ে, ময়লা নিতে এসেছিলাম। ওই সবিতা না গ্রামে গেছে, ওর জায়গায় আমাকে রেখেছে। ম্যাডামের কাছে কি ময়লা চেয়েছি? এমন ভাব করছে যেন ময়লা বেচে আমি সোনার মহল বানাবো। বাবারে বাবা, এই কি ঝগড়া করে! ওহ, এটা আর নতুন কি এমন ব্যাপার? সবার সাথে ঝগড়া করা ওনার পুরানো অভ্যাস। এসে গেছো ভাষণ দিতে? তাই শোনো, আমাদের ব্যাপারে নাক গলাবে না। মাইন্ড ইওর ওন বিজনেস, যাও। দেখছেন না কেমন ঝগড়া করছে? বাবা, খুব এলো মাইন্ড ইওর ওন বিজনেস। প্রথমে নিজের মাথার চিকিৎসা করাও। সকলকে অস্থির করে তুলেছে প্রতিদিন এই ঝগড়া করে করে। বৌদি প্লিজ, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আপনি ভেতরে যান। শোভা, ভেতরে যাও। যাও তুমি। খালি লড়তেই থাকে, জানি না কেমন মহিলা। তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, তুমি আমাদের মাঝখানে না এলে না, ওই রচনার বাচ্চাকে আজকে আমি দেখিয়ে দিতাম। আমাকে ভেতরে এনেছো ঠিক আছে, আবার ওকে সরি বলেছো? কেন সরি বলেছো? আরে কাকে জিজ্ঞেস করে সরি বলেছো বলো? সব সময় ভুলভাল কাজ করো, সব সময় ভুলভাল কাজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তো আমারই ভুল, আমারই ভুল সব। লোকে আমাদের সাথে কথা বলে না, লোকে আমাদের দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আমাদেরকেও নিজেদের বাড়িতে রাখে না। সব তো আমারই ভুল। শোভা প্লিজ দেখো, শোভা এইভাবে কথায় কথায় লোকেদের সাথে ঝগড়া করা বন্ধ করো। দেখো শোভা, তুমি তো জানো এই কারণে লোকেরা আমাদের নিয়ে কত বদনাম রটাচ্ছে। এমনকি সোসাইটির লোকেরা পুলিশের হুমকি পর্যন্ত দিয়েছে। আরে ওরা কি পুলিশে কমপ্লেন করবে? আমি নিজে পুলিশ স্টেশনে যাব আর এক একজনকে দেখে নেব। আর তুমি তুমি ওদের পক্ষ নিচ্ছ? ওদের? তোমার নিজের বউয়ের কোনো চিন্তা নেই না? হ্যাঁ, আমি তো খুব খারাপই, ঝগড়াটি। আমি তো সকলের ঘুম একেবারে কেড়ে নিয়েছি। আরে এই বিল্ডিং এর লোকেরা সব একেবারে সাধু সন্ন্যাসী না? বৌমা, ওই মানুষগুলো ভুল হতেই পারে, কিন্তু ওদের সাথে কথা বলারও একটা ধরন থাকা উচিত। আসুন আসুন আসুন। আরে আমি তো এটাই ভাবছিলাম যে আপনি এতক্ষণ আপনার ছেলের হয়ে ওকালতি করতে আসেননি কেন। দেখুন মা, একে তো এমনিতেই আপনাকে আমার মাথায় বসিয়ে রেখেছে, তাও আমাকে না জিজ্ঞেস করে। অতিথি হয়ে এসেছেন, অতিথি হয়েই বাড়িতে থাকবেন। শোভা, মায়ের সাথে এভাবে কথা বলে না। তো তুমি তোমার মাকে বলে দাও না আমার সাথে যেন কথাই না বলে। আরে সারাটা দিন ওনার সেবা যত্ন করতে থাকি, তবু এই সমস্ত কথা শুনতে হয় আমায়। ব্যাস মা, ব্যাস। সকাল সকাল মাথা খারাপ করে রেখে দিয়েছো। আর আর বাবা আর ঠাকুমার সাথে কিভাবে কথা বলছো? আর এই বাড়িটা কি ঠাকুমার নয়? চুপ কর, অসভ্য মেয়ে। বড়দের মাঝখানে কথা না বলে নিজের পড়াশোনা কর। আর তুই কি পড়াশোনা করিস? সারা দিন তো এই মোবাইল আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকিস।
এটা কার ছবি? এই ছেলেটা কে? তোর বয়ফ্রেন্ড না তো? মা, যেমন তুমি আমায় বললে না যেন তোমার ব্যাপারে ইন্টারফেয়ার না করি, তেমন আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করলে সেটাই ভালো হবে। অসভ্য মেয়ে, তুই আমার মুখে মুখে কথা বলছিস? জানিস না কি করে বড়দের সাথে কথা বলতে হয়? আমার মুখে মুখে কথা বললে তুই দেখে নিস। হ্যাঁ, কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? যেমন দাদাকে বাড়ি থেকে বার করে দিয়েছো তেমন আমাকেও বার করে দেবে? হ্যাঁ? কবিতা। শোভা, ব্যাস অনেক হয়েছে। এত বড় একটা মেয়ের সাথে তুমি এইরকম ব্যবহার করতে পারো না। মা, তোমার মন্দির যেতে দেরি হয়ে যাচ্ছে তো চলো, হ্যাঁ, আমি তোমাকে বাবা। পৌঁছে দিচ্ছি। কবিতা, তুই কলেজ যাবি তো? চল, আমি তোকে পৌঁছে দিচ্ছি। চল তাড়াতাড়ি। তোকে তো আমি দেখে নেব। খুব অসভ্য হয়েছিস আজকাল। আসুক এই বুড়ি মন্দির থেকে, দরজাই খুলবো না। দেখি কি করে ভেতরে আসে। শোভা, দরজাটা খুলছো না কেন? শোভা, কি হয়েছে মাসিমা? তোমরা শোভাকে কোথাও বেরোতে দেখেছো? কি হয়েছে মাসিমা? রচনা, শোভাকে দেখেছো তুমি? মাসিমা, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি ওনাকে দেখব। বলা যায় না, তাতেও কোনো প্রবলেম হতে পারে। কিন্তু হয়েছে কি? শোভা দরজাই খুলছে না। আপনি একটু গিয়ে সেক্রেটারিকে ডেকে দিন না প্লিজ। এক্ষুনি ডাকছি। বোধহয় ও স্নান করছে। এতক্ষণ ধরে চান করছে? নিশ্চয়ই নিজের পাপ ধুচ্ছে। মাসিমা, আপনার কাছে ঘরের ডুপ্লিকেট চাবিটা আছে না? না, নেই। 1 মিনিট মাসিমা, আমি আপনার ছেলে মনীষকে ফোন করছি। সরুন সরুন। মা, দরজা তো ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে কি করে বন্ধ? স্যার, আঘাতটা বেশ গভীর। মনে হচ্ছে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করেছে। স্যার, হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি পা পিছলালেন আর কোনো জিনিসের সাথে আঘাত লেগে পড়ে গেছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা কাজ করো, এখানে যে কটা ফার্নিচার আছে ভালো করে চেক করো। প্রত্যেকটা কর্নার চেক করো ফার্নিচারের, আর দেখো কোনো জায়গায় ধারালো কোনো জিনিস আছে কিনা। হয়তো সেটাতেই ধাক্কা লেগেছে। স্যার, স্যার। হ্যাঁ নিখিল, স্যার, স্যার এই ভাসটা ভাঙা, আর স্যার এর গায়ে রক্ত লেগে আছে। হ্যাঁ, মনে হচ্ছে খুনি এই ফ্লাওয়ার ভাসটাকে নিয়ে বেচারি শোভার মাথার পিছনে এটা দিয়ে মেরেছে খুব জোরে, আর তারপরে হয়তো শোভা নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে বাইরে যায়, পড়ে যায়, আর ওর দমটা বন্ধ হয়ে যায়। কিন্তু স্যার, দরজা তো ভেতর থেকে বন্ধ, ছিটকিনি দেওয়া ছিল। তাহলে খুনি রুম থেকে বাইরে গেল কি করে? স্যার, হতে পারে ব্যালকনি দিয়ে পালিয়েছে। না নিখিল, এত উপর দিয়ে কেউ বাইরে যেতেই পারে না। স্যার, বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ব্যাস, তাহলে ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আর লবির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবটাই আমরা দেখব। আচ্ছা বলুন, আজ সকালে আপনি, আপনার মা আর আপনার মেয়ে যখন বাড়ির বাইরে যান তখন শোভা বেঁচে ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে শোভা দেবী খুন হন সকাল 10:30টার ঠিক পরেই। কিন্তু কাভিয়া, তুমি 11টার সময় কলেজ থেকে ফিরে কেন এসেছিলে? দেখো, চুপ থেকে কোনো লাভ হবে না। আমরা এখানকার সিসিটিভি ফুটেজে দেখেছি তুমি ঠিক 11টার সময় বিল্ডিং এর ভেতরে এসেছিলে। কবিতা, তুই কলেজ যাসনি? ওই আমার ফ্রেন্ড অস্মিত আমাদের বিল্ডিংয়েই থাকে। আমি ওর সাথে দেখা করতেই ফিরে আসি।
নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল ঠিক সেই সময় যখন তোমার মা খুন হয়ে যান। তুমি কে? আমি রিতেশ। রিতেশ আপনার ছেলে? হ্যাঁ স্যার। তুমি তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। আসলে আমি বাড়ি ছেড়ে যাইনি, এনার স্ত্রী আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। মানে তোমার মা? এরকম সম্মান জানাও নিজের মাকে? এরকম মানুষ করেছেন ছেলেকে যখন তুমি এখানে থাকতেই না? তাহলে কি জন্য এখানে এসেছিলে? আসলে আমি কিশোরের সাথে দেখা করতে এসেছিলাম। স্যার, আপনি যদি সিসিটিভি ফুটেজ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন যে আমি কুকুরকে নিয়ে বাইরে ঘুরতে গেছিলাম। খুব ভালো কিশোর। যখন এই রিতেশ তোমার বাড়িতে দেখা করতে এলো তখন তুমি তোমার বাড়ির বাইরে কুকুর ঘোরাতে নিয়ে চলে গেলে? হ্যাঁ স্যার, ও তো প্রায়শই এখানে আসে, কিন্তু এখানে প্রবলেম কোথায়? প্রবলেম আছে। শোভাদেবী খুন হয়েছে, বুঝেছ? ঠিক আছে, তোমাদের প্রত্যেকের কথা মানছি। বাচ্চারা এই বিল্ডিং এ আসে, বন্ধুর সঙ্গে দেখা করে, কিন্তু নিজেদের বাড়ি ঢোকে না। বিল্ডিং এর ভেতরে বাইরে সবাই আসা যাওয়া করে, কিন্তু শোভাদেবীর ফ্ল্যাটের বাইরে কেউ আসেনি। হয়তো কেউ একজনও শোভাদেবীর সঙ্গে দেখা করতে যেত, তাহলে আজ বেচারি শোভাদেবী মারা যেতেন না। স্যার, ও কোনো নিরীহ মহিলা ছিল না। ও যেমন মহিলা ছিল তেমনই হয়েছে ওর সাথে। এর মানে? মাফ করবেন মনীষ ভাই, এটা সোসাইটির সম্মানের ব্যাপার। স্যার, সোসাইটিতে শোভাদেবী কারোর সঙ্গেই ভালো ব্যবহার করতেন না। ছোট ছোট ব্যাপারে রোজই ঝগড়া করতেন। এমনকি স্যার আজও ঝগড়া করেছিলেন। আজকে ঝগড়া হয়েছিল কার সঙ্গে? এই ইনি রচনা দেবীর সঙ্গে। ও স্যার, আমি 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 ওকে মারিনি স্যার। আমি তো কোনোদিন একটা মশাও মারিনি স্যার। এসিপি স্যার, এই সোসাইটির সমস্ত লোকেদের আমি চিনি। এদের মধ্যে এমন কেউ নেই যে শোভাকে এইভাবে মারতে পারে। কিন্তু শোভাদেবী তো খুন হয়েছেন, কেউ তো এই কাজটা করেছে। আরে সারিকা, এটা কি করছেন? এমন কি অন্যায় করেছেন ডক্টর সালুকে? করতে দিন না স্যার, কিছু একটা ভালো করতে যাচ্ছে, বাধা দেওয়াটা মোটেই ঠিক হবে না, ঠিক কি না স্যার? কি বললে? না না, আমি খুব ভালো করে জানি, যেদিন আমি ওখানে লাশের জায়গায় শুয়ে পড়ে থাকবো না, তোমরা সবাই মিষ্টি বিতরণ করবে, আমি জানি। আমি তোমাদের সমস্ত ইচ্ছেগুলোর ডানা মেলার আগেই ছেঁটে দেবো, বুঝলে? আমাদের জন্যই বেঁচে গেছেন ডক্টর সালুকে, তা না হলে ডক্টর সারিক আপনার মাথায় ফাটিয়ে দিয়েছিল। আরে আমি তো শুধু এনআরটি করছিলাম। আচ্ছা, ডক্টর সালুকের মাথা ফাটানোর আগে না, এই মহিলার মাথায় কি ধরনের ভারী জিনিস দিয়ে আঘাত করে মারা হয়েছে সেইটা জানার জন্যে। দেখো সালুকে, কি দিয়ে মারা হয়েছে সেটা তো আমরা জানি, এটাই মার্ডার ওয়েপেন। হ্যাঁ, এতে তো আমরা সেই সময় রক্তও পেয়েছিলাম, যেটা তখনও শুকিয়ে যায়নি। এই দেখো, খুব ভালো। হ্যাঁ, যা কিছু ওখানে পেয়েছো তার উপর ভরসা করে এখানে চলে এসেছো। অদ্ভুত ব্যাপার, একদম মাথা না খাটিয়েই। সারিকা, আমি মাঝে মাঝে ভাবি যদি আমরা না থাকতাম তাহলে এদের কি হতো বলতো? এটা আমরা ক্রাইম স্পট থেকে পেয়েছি। যদি এটা দিয়ে না মেরে থাকে তাহলে এর উপরে রক্ত এলো কি করে? ওটা কি নিজে নিজে চলে এসেছে? হ্যাঁ, এটা আমি জানি না, কিন্তু হ্যাঁ এটা আমি নিশ্চিত জানি যে এইটা মার্ডার ওয়েপেন নয়। কিন্তু ডক্টর সালুকে, আপনি এত নিশ্চিতভাবে বলছেন কি করে এটা? হ্যাঁ, এবারে পথে এসো। শোনো, এই মহিলা মারা গেছেন মাথার খুলিটা ভেঙে যাওয়ার কারণে। আর খুলিটা শুধু ভাঙেইনি, ফেটে চৌচির হয়ে গেছে। আর এটা তখনই হতে পারে যখন সজোরে মাথায় আঘাত করা হয়, অনেক বেশি ইম্প্যাক্টের দরকার হয়। আর এই ভাঁজটা দিয়ে যত জোরেই আঘাত করা হোক না কেন, মাথার খুলি এইভাবে ফেটে চৌচির হতে পারে না। কিন্তু একে খুন যদি এই ভাঁজ দিয়ে না করা হয় তাহলে কি দিয়ে করা হয়েছে? খুব ভারী জিনিস দিয়ে এর মাথায় আঘাত করা হয়েছিল। অনেক ভারী জিনিস দিয়ে? শোনো সালুকে, আমরা ওখানে ক্রাইম স্পটে এটাকে ছাড়া কোনো ভারী জিনিস আমরা পাইনি, বুঝেছ? দয়া, এর কাছে আর কোনো উত্তর নেই, আমরা সময় নষ্ট করছি। চলো। এক মিনিট, আমি টাইম নষ্ট করছি? হ্যাঁ। আমি ডাক্তার সালুকে তোমাদের সময় নষ্ট করছে? হ্যাঁ। ঠিক আছে,
তাহলে আমি নিজে ওই ক্রাইম স্পটে গিয়ে আমার থিওরিটা প্রুভ করে দেখাবো যে কে সময়টা নষ্ট করছে, আমি না তোমরা নিজেরা সময়টা নষ্ট করছো। সারিকা, ব্যাগটা দাও। আরে ব্যাগটা দাও না তুমি, আমি এদের বোঝাচ্ছি কে সময়টা নষ্ট করছে। ফাস্ট, কুইক। ডক্টর সালুকে, এখনই বোঝাচ্ছি আমি সময় নষ্ট করছি না। আরে ডক্টর সালুকে তো দেখছি একদম গরম স্টিম ইঞ্জিনের মতন ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেলেন। রেগে গেলেন নাকি? হ্যাঁ, তোমার জন্যই হলো এটা। এবার জমবে খেলা। সবই তো খুঁজলাম, আর কি খুঁজবো? তোমার মাথা খোঁজো। বলেছিলাম না কোনো ভারী জিনিস দিয়ে মারা হয়েছে, তাহলে ভারী জিনিস খোঁজো না প্লিজ। ডক্টর সালুকে কি মনে হয় এটা দিয়ে মেরেছে? স্যার, স্যার এটা দিয়ে কি মারতে পারে? না, এটা হতে পারে না। স্যার এটা দেখুন স্যার, ভালোই ভারী স্যার, হয়তো এটা দিয়ে মেরেছে। মাথায় মেরে দেখো, যদি মাথা ভেঙে যায় তাহলে ঠিক আছে। আপনার মাথায় কি করে মারবো? দেখো সালুকে, কেন আমাদের সময় নষ্ট করছো? বস প্লিজ আমাকে খুঁজতে দাও। একটা কাজ করো, তোমরা বসো, আমি খুঁজে দেখছি প্লিজ। পুরো এলাকাটা সর্দিতে ভরিয়ে দেবে। এই, আরে সালুকে কি হলো তোমার? স্যার আপনার কি হলো, তো হাঁটছেন কেন? মশলা মশলা। হ্যাঁ স্যার, এখানে তো চারিদিকে মশলা পড়ে আছে, আর এখানে ছাপও রয়েছে। মনে হচ্ছে মশলা বাটার জন্য হামানদিস্তা রাখা হয়েছিল। স্যার ওটা তো খুব ভারী হয়। একটা কাজ করো, আশেপাশে যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাট ভালো করে চেক করো। শ্রেয়া, ওই বৃদ্ধাকে নিয়ে এসো। আপনারা? আমরা আপনার ফ্ল্যাটটা সার্চ করব। কিন্তু খুন তো ওখানে হয়েছে, আপনারা এখানে কি পাবেন? দেখুন, আপনার বিল্ডিংয়ে খুন হয়েছে। আপনি যদি না চান যেখানে আরেকটা খুন হোক, প্লিজ আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ঠিক আছে, আসুন। এই শোভাটা না মরে যাবার পরেও আমার পিছু ছাড়ছে না। হ্যাঁ শ্রেয়া। স্যার এই দেখুন। স্যার এটা তো আমাদের। না না, এটা তো আমার। মাসিমার কোনো ভুল হচ্ছে। স্যার এর নিচে শোভার নাম লেখা আছে। শোভা, তাহলে কি আপনি ওনাকে এটা দিয়েছিলেন? না স্যার, আজ সকালেও এটা আমাদের কাছে ছিল। তাহলে এটা এখানে এলো কি করে? সালুকে, তুমি একটু চেক করে বলো তো। আসলে হয়েছেটা কি, আমি গল্লুর বাবাকে ছোলা খাওয়ানোর কথা দিয়েছিলাম। শোভা তো মরেই গেছে, ও এটাকে নিয়ে কি করবে, তাই এটাকে নিয়ে আমি চলে এসেছি। আমি কোনো খুন করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি কোনো খুন করিনি। বস, এতে তো রক্তের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। রক্তের চিহ্ন নেই? তার মানে এটা মার্ডার ওয়েপেন নয়? আমার মনে হচ্ছে শোভাই আমাদের বলবে যে ওর খুন কি করে হয়েছে আর কে করেছে। হ্যাঁ সালুকে, বলো।
আচ্ছা, পোড়া মাটি। আচ্ছা, ঠিক আছে সচিন, মার্ডার ওয়েপেনের খোঁজ পেয়ে গেছি। আর সেটা কি স্যার? টব। টব? হ্যাঁ হ্যাঁ, টব। শালুকের শোভার কান থেকে পোড়া মাটির কিছু অংশ পেয়েছে। পোড়া মাটি যেরকমটা আমরা টবে দেখে থাকি। স্যার, আমরা তো শোভাদেবীর বাড়িতে একটাও ফ্লাওয়ার পট পাইনি। দেখি গিয়ে। টবটা এখানেই পড়েছিল। কিন্তু স্যার, গামলাটা গেল কোথায়? হতে পারে কেউ এখান থেকে সরিয়ে দিয়েছে যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়, কিন্তু মৃত্যু হয়েছে ওই টবের আঘাতেই। কিন্তু স্যার এটা কি করে হতে পারে? এখানকার সিসিটিভি ফুটেজে তো আমরা কাউকে ফ্ল্যাটের ভিতরে তো যেতে দেখিনি। তাহলে শোভাদেবীর মাথায় টপটা দিয়ে কে মেরেছে? সেটাই তো বুঝতে পারছি না সচিন, ওই টবটা দিয়ে মারলো কে? আর তাছাড়া এতটাই জোরে টবটা মারলো যে একজন মানুষের প্রাণটাই চলে গেল। হ্যাঁ স্যার, প্রশ্ন আরেকটাও আসছে যে বন্ধ ঘর থেকে খুনি বেরোলো কিভাবে? মাটি ফুঁড়ে এলো না আকাশ ভেদ করে? মাটি খুঁড়ে তো নয় নিখিল, মাটি খুঁড়ে নয়। ও এসে থাকবে হয়তো আকাশ পথেই। 1 2 3 4 5 6 7, ওই 7 নম্বর ফ্ল্যাটে শোভাদেবী থাকতেন। ওই যে ওনার ব্যালকনি, একদম ঠিক তার উপরেই 8th ফ্লোরের ব্যালকনি। চলো ওখানে গিয়ে দেখি আমরা। স্যার, হ্যাঁ শ্রেয়া? স্যার এই দেখুন, স্ট্যান্ডের মতো একটা কি যেন। স্ট্যান্ডের মতনই তো লাগছে। শ্রেয়া, এটা টবেরই স্ট্যান্ড। টবটা এই স্ট্যান্ডের ওপরেই ছিল। এ দেখো, এখান থেকে টবটাকে ধাক্কা মেরে নিচে ফেলা হয়েছে। এই ফ্ল্যাটটা কার? স্যার কোনো এনআরআই এর। স্যার বিল্ডিং এর সেক্রেটারি হওয়ার জন্য এই ফ্ল্যাটের চাবিটা আমার কাছেই থাকে স্যার। এর মধ্যে এখানে কেউ এসেছিল? সেটা আমি জানি না। তুমি জানো না? তাহলে তো এটার একটাই মানে দাঁড়ায়, যখন এই ফ্ল্যাটের চাবি শুধুমাত্র তোমার কাছেই আছে, এই ফ্ল্যাটে শুধুমাত্র তুমিই এসেছিলে। এ আপনি কি বলছেন স্যার? আমার বলার উদ্দেশ্য ছিল ফ্ল্যাটের চাবিটা ওনারা আমাকে দিয়েছিলেন। আসলে স্যার সমস্ত খালি ফ্ল্যাটের চাবি আমার অফিসেই রাখা থাকে। এজেন্টরা স্যার যখন তখন আসা যাওয়া করে, তো তাই স্যার আমি 24 ঘন্টা তো আর ওদের জন্য ঘরে বসে থাকবো না স্যার। এই যে ফাঁকা ফ্ল্যাটগুলোর চাবি অফিসে থাকে, সেটা কি সবাই জানে? হ্যাঁ, আমাদের সমস্ত রেসিডেন্টরা এবং সমস্ত কমিটি মেম্বাররা এই ব্যাপারটা জানে। আমি ছাড়া যে কেউ যখন তখন অফিসে গিয়ে চাবি নিতেই পারে। বাহ, দেখেছো কত ভালো সেক্রেটারি সোসাইটির, যেখানে এই পুরো দায়িত্বটা তোমার হাতে। ফ্ল্যাটের ভেতর যে কেউ ঢুকতে পারে, যা খুশি করতে পারে। এখানে তো একটা খুন হয়েছে, খুন, বুঝেছো? আর এর দায় কিন্তু শুধু তোমার। স্যার খুনটা তো শোভাদেবীর ফ্ল্যাটে হয়েছে স্যার। এর সঙ্গে এই ফ্ল্যাটটার কি কানেকশন হতে পারে স্যার? যান আপনি নিচে যান আর সবাইকে ডেকে জড়ো করুন, প্রত্যেক রেসিডেন্টকে কম্পাউন্ডে যান। হ্যাঁ স্যার, ঠিক আছে। সচিন, এই দেখো, আমরা আছি 8th ফ্লোরের ব্যালকনিতে, আর শোভাদেবী থাকতেন 7th ফ্লোরে। যখন শোভাদেবী ওখানে নিজের ব্যালকনি থেকে বাইরে ঝুঁকেছিলেন কোনো কারণবশত, তখন 8th ফ্লোর থেকে এখান থেকে ওই টব শোভাদেবীর মাথায় ফেলা হয় ধাম করে এইভাবে। ভগবানের অশেষ অশেষ কৃপা, না হলে তো মশলা বাটার চক্করে আজ আমারই বাটনা হয়ে যেত ওই সিআইডি লোকেদের হাতে। তাই ছোলার কথা ভুলেই যাও, এই লাউটাকেই রান্না করে দেবো গুল্লুর বাবাকে। ওফ গড!
এটা কি করলে? আজ তো মনে হচ্ছে লাউটাও ভাগ্যে নেই। এক্সকিউজ মি, হ্যাঁ দোষ আপনারই। এক তো আপনি গাড়ির সামনে এসেছেন, উল্টে আমাকে শোনাচ্ছেন। তুমি, তোমাকে তো কোথাও দেখেছি। দেখুন, আপনার যা কিছু ক্ষতি হয়েছে ওর জন্য আই এম সরি। আমার একটু তাড়া আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি ওই ময়লা পরিষ্কার করার মেয়েটা না? এই দাঁড়াও দাঁড়াও, ছাড়ো ছাড়ো আমার হাত। তোমার জন্য ওই শোভা আমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়েছিল। কে শোভা? কি আদা জল খেয়ে লেগেছিল আমি কিচ্ছু জানি না। এক্সকিউজ মি। আরে স্কুইজ তো আজকে আমি তোর বার করব। তোর যাবার পরে শোভার খুন হয়েছিল। কি? চল আমার সাথে সিআইডির কাছে, চল চল। সিআইডি? আমরা ওই জিনিসটার খোঁজ পেয়েছি যেটা দিয়ে শোভা দেবীকে খুন করা হয়। এসিপি স্যার, আপনি আমাকে বলুন ওটা কোন জিনিস যা দিয়ে আমার বউকে খুন করা হয়েছে? ফ্লাওয়ার পট। ফ্লাওয়ার পট? আগে হ্যাঁ, ফ্লাওয়ার পট। এই বিল্ডিং এর 8th ফ্লোরে যে ফ্ল্যাটটা বন্ধ আছে, ব্যালকনিতেই রাখা ছিল ওই পোড়ামাটির ফ্লাওয়ার পটটা, আর ওপর থেকে শোভা দেবীর মাথায় ফেলা হয় ওই ফ্লাওয়ার পটটা। কে করেছে এসব? আমাকে নামটা বলুন, যে আমার পরিবারকে আমার থেকে কেড়ে নিয়েছে। বলুন এসিপি স্যার, কে সে? আমি তো এটাই বলবো যে খুব চালাক খুনি ছিল, খুব ভালো প্ল্যান করেছিল, কিন্তু ও ভুলে গিয়েছিল যে যে কোনো খুনি যত চালাকই সে হোক না কেন, কোনো না কোনো ভুল তো সে করেই যায়। জানতে চান আপনারা কে সেই খুনি? আপনাদের মধ্যেই কেউ আছে, আপনাদের মধ্যেই। চল চল বলছি, চল। ছাড়ো। স্যার, এই মেয়েটি ময়লা পরিষ্কার করে। আজ সকালে শোভা খুন হওয়ার আগে আমি একে ওর সাথে কথা বলতে দেখেছি, আর এখন সাজ বদলে পালিয়ে যাচ্ছিল। দেখুন, আমি জানি না এই মহিলা কখন থেকে কিসব বলে যাচ্ছে। আমি তো এখানে প্রথম এলাম। আমার হাত ছাড়ো না। আমি সত্যি বলছি, আমি একে ঝগড়া করতে দেখেছিলাম। আমার তো মনে হচ্ছে এই খুন করেছে। স্যার, কি কি ভুলভাল বকছেন আপনি? আমরা খোঁজ নিয়ে নেব। আপনারা দেখুন এই মেয়েটিকে, আর বলুন যে আপনাদের মধ্যে কেউ একে দেখেছিলেন সকালে। হ্যাঁ স্যার, আমি দেখেছি এই মেয়েটাকে। স্যার, এই সেই মেয়েটা যে সকালবেলা শোভা বৌদির সাথে ঝগড়া করছিল। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ওসব কান্নাকাটি বন্ধ করো, আর বলো এর সাথে কে কে জড়িত আছে। তোমার একার কাজ নয় এটা, বলো তাড়াতাড়ি। কে কে যুক্ত আছে তোমার সঙ্গে এই কাজে? হ্যাঁ, কেন খুন করতে গেলে শোভাকে? খুন? না না স্যার, আমি কোনো খুন করিনি। আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। দিনকাল একদম বদলে গেছে স্যার। এত দামি ঘড়ি আর ব্র্যান্ডেড জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তো সিআইডিতে সৎভাবে কাজ করার পরে বিগত 5 বছরে এই একটা মাত্র জুতো কিনতে পেরেছি। হ্যাঁ ঠিক বলেছো ফেডরিক, কিন্তু একে দেখছো না? এ মুখোশ পরে আছে সাফাই কর্মীর বেশে। ওর পরিচয় আসলে আলাদা। পুরবি, এমনি বলবি না, না বল। না প্লিজ প্লিজ ম্যাম, আমাকে মারবেন না। আমি বলছি, আমি সব সত্যি বলছি। আসলে আমার কাছে একটা ফোন এসেছিল। কে ছিল আমি জানি না সেটা, কিন্তু ওরা শোভার উপর বদলা নিতে চেয়েছিল। বদলা কিভাবে নিতে হবে সেসব ইনস্ট্রাকশন আমাকে ফোনে বলে দেওয়া হয়েছিল। আমি শুধু ওটাকে ফলো করেছি স্যার, কিচ্ছু করিনি স্যার, খুনও করিনি। একটা অজানা লোক তোমায় ফোনে কল করলো আর তুমি ওর কথা শুনতে রাজি হয়ে গেলে? হ্যাঁ স্যার। এমন কোন শত্রুতা ছিল তোমার শোভা দেবীর সাথে? স্যার, শোভা ভালো মহিলা ছিল না। ও খুবই দেমাকি আর ঝগড়াটে মহিলা ছিল। স্যার, আমি একটা স্টোরে সেলস গার্লের কাজ করতাম। আমাদের স্টোরেও এলো একদিন, নেল পেইন্ট দেখাতে বলল। নেল পেইন্টের ঢাকনা যখন খুলছিলাম তখন স্যার ভুল করে ওই নেল পেইন্টের কয়েক ফোঁটা ও শাড়ির আঁচলে পড়ে গিয়েছিল স্যার। এরপরে ও যা হাঙ্গামা করেছিল
আমি ওর কাছে ক্ষমা চাই, মিনতি করি যে আমাকে প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু ও সেদিন আমার একটাও কথা শুনলো না, ম্যানেজারের কাছে চলে গিয়েছিল। স্যার স্যার ম্যানেজার সেদিন আমাকে কাজ থেকে তাড়িয়ে দিলেন। 2 মাস ধরে আমি কোথাও কোনো কাজ পেলাম না। ঘরের ভাড়া দেওয়া তো ছাড়ুন, আমার কাছে খাওয়ারও কোনো টাকা ছিল না। বাড়ির মালিক আমার মাথার উপর চড়ে বিরক্ত করতে লাগলো যে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। স্যার ও আমার পুরো জীবনটাই খারাপ করে দিল। সেদিনই আমি ঠিক করে নিলাম যে ওই সৌভাগ্য থেকে আমি বদলা অবশ্যই নেব। তাই তুমি আইনকে নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলে, হ্যাঁ? স্যার আমি মানছি যে আমি খুব বড় ভুল করে ফেলেছি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ওই দেখো, তুমি সবকিছু সারেন্ডার করলেই মানে ক্ষমা করে দেবো এরকম মনে হয় তোমার? হ্যাঁ, তোমার শাস্তি আমরা কমিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। হ্যাঁ স্যার, আমি আপনাদের সব শর্তে রাজি আছি, বলুন আবার কি করতে হবে। তাহলে আমাদের বলো যে ফোনে এক্স্যাক্টলি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তোমায়? আমাকে শুধু ওই ফ্লাওয়ার পটটা ভেঙে যাবার পর পরিষ্কার করতে বলা হয়েছিল। ওই ফ্লাওয়ার পট যখন ব্যালকনি থেকে শোভার মাথায় ধাক্কা খেয়ে নিচে পড়লো, আমি খুব তাড়াতাড়ি ওটা পরিষ্কার করে ওখান থেকে বেরিয়ে গেলাম। বাস এই করেছিলাম আমি। ওই ফ্লাওয়ার পটটা কে ফেলেছিল? ফ্লাওয়ার পট না, কেউ তো ফেলেনি। কেউ এটা ফেলেনি? এটা কি করে হতে পারে? কেউ তো ওপরে ছিল যে ফেলেছে। না স্যার, আমি সত্যি বলছি, ওখানে কেউ ছিল না। ওই ফ্লাওয়ার পট নিজে থেকেই পড়ে গিয়েছিল। কে ছিল ওপরে? আমার বিশ্বাস করুন, আমি কেন মিথ্যে বলবো আপনাদেরকে। নিখিল, খোঁজ নাও কার ফোন এসেছিল শিলাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। স্যার। আর দয়া স্যার, ওই ফ্লাওয়ার পটের ভাঙা টুকরোগুলো ভালো করে দেখো। সিআইডিতে এত বছর কাজ করে এই সম্মান পাচ্ছি। কি হলো পঙ্কজ স্যার, কি সম্মান চাইছেন আপনি? না স্যার, স্যার এতে শুধু পচা নোংরাই রয়েছে স্যার, আর কিচ্ছু নেই স্যার। এখানে আর কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকি না, এই দুর্গন্ধে আমি শহীদ হয়ে যাব স্যার। কিচ্ছু হবে না তোমার, কাজে মন দাও। আয় 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 আয়, এটা কি করছো তোমরা? এটা আমার এলাকা, এখানে আমি আর কাউকে দখল নিতে দেব না। আরে কে কবজা করতে চাই গো? আমি পারলে তো এখান থেকে এক্ষুনি পালিয়ে যাই। তাহলে তোমরা আমার এলাকা দখল করে আমার পেটে কেন লাথি মারছো? আরে শুনুন মাসিমা, আপনার পেটে কেউ লাথি মারছে না, আমি নিজে এখানে আমার চাকরি বাঁচাচ্ছি। দেখো, তোমরা এখান থেকে যাও, এটা আমার এলাকা, আমি এখানে আর কাউকে ঢুকতে দেব না। যাও যাও। এই, আমরা সিআইডি অফিসার, আমরা এই নোংরার মধ্যে ক্লু খুঁজছি। হ্যাঁ, সিআইডি? এই দাঁড়াও দাঁড়াও, দেখো একটু, চলো। স্যার, ও স্যার লেজ গুটিয়ে পালিয়ে গেল স্যার। আপনি একটু সফটলি বললেও পারতেন, আপনাকে দেখে ভয় পালিয়ে গেল। ও বেশি সময় নেই তাই না? হ্যাঁ, আমি নোংরা দেখি। স্যার, হ্যাঁ এই দেখুন, মাটির টবের কিছু ভাঙা টুকরো পেলাম। স্যার রক্ত লেগে আছে। হ্যাঁ দয়া, মনে হচ্ছে এটাই সেই ফ্লাওয়ার পট যেটা দিয়ে খুন হয়েছে। এই রক্তটা শোভা দেবীর কিনা সেটা তো ফরেন্সিক ল্যাবে গেলেই জানা যাবে, কিন্তু আরো কিছু থাকার কথা এখানে, আরো কিছু থাকার কথা। দেখো তো, একটু ভালো করে দেখো দ্বিতীয়বার। স্যার, বাকি সব জায়গায় দেখে নিয়েছি, সেরকম তো কোথাও কিছু পেলাম না। আরেকবার দেখো না। এই এদিকে আসো, এসো বলছি। আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ স্যার, আমি নির্দোষ। কিছু করনি না তো আমাদের দেখে পালালে কেন? ওই স্যার বীর্য বলেছিল কি যখনই পুলিশ দেখবে নিজের প্রাণ বাঁচিয়ে পালাবে। জানি না কখন ঝামেলায় ভেসে যাব। এক মিনিট, দেখো কোনো রকমের বিপদে পড়বে না তুমি, বুঝেছো? এটুকু বলো
সকালবেলা এখান থেকে তুমি কোনো আবর্জনা তুলেছো? হ্যাঁ, ভয় পেও না। আবর্জনা তুলেছিলে? হ্যাঁ, উঠিয়েছিলাম তো, এই থলেতেই আছে। দেখাও তো একটু। না না, আমি দেবো না, এটা আমার রুজি রুটির প্রশ্ন স্যার। আরে আমরা ওটা ভাজা করে খাবো না, আমরা শুধু এটা দেখতে চাই যে ওর ভেতর আছেটা কি। নিয়ে এসো। এদিকে দাও। খেলনার বক্স স্যার, অ্যাড্রেসও লেখা আছে। ও, তাহলে এই সেই খুনি। কে এখানে? কে এখানে? আরে কে আছো এখানে? সামনে এসো। আরে কে? মনীষ বাবু, আপনি? হ্যাঁ, খেলনার সাথে অনেক খেলা খেলেছো, এবারে তোমার সেই খেলা শেষ। আমি 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 খুব সামনের রাস্তা বন্ধ। আমি কিছু করিনি। এইবারে বলে ফেল, শোভাকে কেন মেরেছিস তুই? আমি মারিনি, আমি মারিনি স্যার। শোভা একটা ঝগড়াটে মহিলা ছিল স্যার, ঝগড়াটে মহিলা। সব সময় গালিগালাজ করতো, ছোটখাটো ব্যাপার দিয়ে ঝগড়া করতো, যা না তাই বলতো। আতঙ্ক ছিল স্যার সবার জন্য, আমাদের সবাইকে মানসিক অত্যাচার করছিল স্যারও। কিন্তু তাও আমরা সবাই সব সহ্য করেছিলাম, আমরা সবাই সহ্য করেছিলাম। যতক্ষণ এই ব্যাপারটা ঘরের চার দেওয়ালের মধ্যে ছিল তখন সব ঠিক ছিল। কিন্তু ধীরে ধীরে এই ব্যাপারটা স্যার ঘরের চার দেওয়ালের বাইরে বেরিয়ে পুরো সোসাইটিতে ছড়িয়ে পড়লো। প্রতিদিনই সোসাইটির লোকেরা আমার কাছে আসতো কমপ্লেন নিয়ে, শোভা কারুর সাথে ঝগড়া করেছে, মারপিট করেছে। বিরক্ত হয়ে গিয়েছিলাম, আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাও আমরা শোভাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিচ্ছু বুঝতে চাইনি ও। আমরা তো ক্লান্ত হয়ে এটা ভাবাই ছেড়ে দিয়েছিলাম যে ওকে বোঝানো, ওকে আটকানো আমাদের পক্ষে সম্ভব স্যার। ব্যাস, শুধু এই কারণে তোমরা ওর প্রাণ নিয়ে নিলে? তো আর কি করতাম বলুন আপনি আমাকে। সোসাইটির লোকেরা ওর উপরে বিরক্ত হয়ে ঘর ছাড়বার নোটিশ দিয়েছিল আমাকে। যদি আমরা ঘর না ছাড়তাম তাহলে ওরা আমাকে পুলিশের হুমকি দিয়েছিল। তাই যদি হবে তাহলে তো ডিভোর্স দিয়ে দিতে পারতেন, মেরে ফেলার কি প্রয়োজন ছিল? তারও চেষ্টা করেছিলাম স্যার, করেছিলাম আমি, কিন্তু ও আমাকে হুমকি দিয়েছিল যদি আমি ওকে ডিভোর্স দিই তাহলে ও আমাকে কোর্টে নিয়ে যাবে। আমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনে আমার উপর কেস করতে গিয়েছিল স্যার। আমি অপারগ ছিলাম, কিচ্ছু করতে পারিনি স্যার। আর রিতেশ, শোভা তো তোমার মা ছিলেন না? স্যার, মায়ের ভালোবাসা পৃথিবীর সব থেকে বড় জিনিস স্যার, কিন্তু উনি তো শুধু নিজেকে ভালোবাসতো স্যার। ওনার প্রয়োজন, ওনার অহংকার শুধুমাত্র ওনার জন্যই ছিল। এই কারণে উনি আমার আর আমার গার্লফ্রেন্ড বানির ব্যাপারে যখন জানতে পারলো, উনি অপমান করে আমাকে বাড়ি থেকে বার করে দিল। আর এর জন্য তাই যে মা তোমায় জন্ম দিলেন তাকেই তুমি মৃত্যুশয্যায় শুইয়ে দিলে শুধুই নিজেদের সুখের জন্য। হ্যাঁ, একদিন রিতেশ আমার কাছে এলো একটা পরামর্শ নিয়ে। ও বলল, বাবা, আমাদের জীবনে যদি শান্তি আর সুখ ফিরিয়ে আনতে হয় তাহলে শোভার জীবন শেষ করতে হবে।
আর এই কাজে তোমরা তোমাদের প্রতিবেশী কিশোর আর নবীনের সাহায্য নিলে, যারা শোভার শত্রু ছিল তারই দুর্ব্যবহারের জন্য, না? শুধু এদেরকেই নয় দয়া, এরা বাকি লোকেদের সঙ্গেও কন্ট্যাক্ট করেছিল যাদের কোনো না কোনো ঝগড়া ছিল শোভার সঙ্গে। ওদের সবাইকে নিজেদের প্ল্যানে সামিল করেছিল, শোভাকে মারার প্ল্যান করে। শিলার বিষয়ে আপনি কি করে জানলেন? কবিতা আমাকে বলেছিল ওই দিন শিলা আর শোভার ঝগড়ার ব্যাপারে, কারণ কবিতা ওই দিন শোভার সাথেই স্টোরে গিয়েছিল। আর তোমার এই প্ল্যানটা সফল করার জন্য বাইরের একজনের দরকার ছিল, আর এই যে শিলা এই কাজের জন্য একদম পারফেক্ট ছিল। আর শিলারও শোভার ওপরে খুব রাগ ছিল, তাই রাজি হয়ে গিয়েছিল, তাই না? এরকম সাংঘাতিক প্ল্যানিং তোমরা করলে কিভাবে বলো তো? নবীন অনলাইনে ট্রলি বুক করেছিল। ডেলিভারি হওয়ার পর ওই ট্রলি আর রিমোট বাণীকে দিয়েছিল। বাণী পেশায় ইঞ্জিনিয়ার স্যার। ওই ট্রলি আর টপটাকে কিভাবে রাখতে হবে এর প্ল্যানিং ওই করেছিল। আর তারপর ওই ট্রলি আর রিমোট এনে কিশোরকে দিয়ে দিল। আর তারপর কবিতা আর রিতেশ মিলে ওই গামলা আর ট্রলিটাকে ওপরে ব্যালকনিতে সেট করে দিল। তুমি কি করে জানতে পেরেছিলে যে শোভা ব্যালকনিতে ঠিক কখন আসে, কটার সময়? স্যার, প্রতিদিন সকালে 10টার সময় এক সবজিওয়ালা ঠেলা নিয়ে আমাদের বিল্ডিং এর নিচে আসে। আর শোভা ওই সময় ব্যালকনিতে দাঁড়িয়ে উল্টো পাল্টা শোনাতো ওকে, ঝগড়া করতো ওকে, চেঁচামেচি করতো ওর সাথে। আমি ওই সুযোগটারই অপেক্ষায় ছিলাম স্যার। আর তারপর আমি শিলাকে ফোন করলাম। একবারও কি আপনি ভেবে দেখেছিলেন যে শোভার এরকম আচরণের জন্য কোনো কারণ থাকতে পারে? হতে পারে ওনার কোনো মানসিক রোগ ছিল যেটার চিকিৎসা করা সম্ভব। ভেবে দেখেননি। আপনারা সবাই শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবেছেন। অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার আচরণে, চিকিৎসা করাননি ওনার, ব্যাস প্রাণটাই নিয়ে নিলেন ওনার। আইন তোমাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে।